আপনি শুনছেন রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে বিশ্বজিৎ সরকারের কাহিনী অন্তর্জালের মায়াজাল, অন্তিম খণ্ড। ওয়েলকাম টু জার্মানি মিস্টার বিমল। আমি ডক্টর হিউবার্ট। নিজের প্রিয়জনদের অভ্যর্থনা জানিয়ে রিসিভ করতে আসা লোকজনের ভিড়ের মধ্য থেকে একজন কোটটাই পরা লোক এক গাল হাসি মুখে বেরিয়ে এসে সোজা বিমলের দিকে ডান হাতটা বাড়িয়ে দিল। বিমল এমনটা মোটেই আশা করেনি। সে ভেবেছিল এক্সিট গেট থেকে বেরিয়ে ডক্টর হিউবার্টের পক্ষ থেকে কোনো গাড়ির ড্রাইভার বা অন্য কাউকে নাম লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখবে। কিন্তু এ তো স্বয়ং ডক্টর হিউবার্ট নিজেই এসেছে, তাও আবার কোনো প্ল্যাকার্ড ছাড়াই। বিমল যেন তার কতদিনের চেনা। বিন্দুমাত্র সময় নষ্ট না করে হিউবার্ট বিমলের লাগেজ ব্যাগটা নিজের হাতে নিয়ে হন হন করে এগিয়ে চলল পার্কিং এরিয়ার দিকে। সেখানে একটা কালো রঙের বিএমডাব্লিউ গাড়ির ডিকিতে ব্যাগটা রেখে বিমলকে গাড়ির পিছনের দরজা খুলে দিল। বিমলের ইচ্ছে ছিল গাড়ির নাম্বারটা দেখে রাখার, কিন্তু হিউবার্টের তৎপরতায় নম্বর প্লেট দেখার সুযোগটুকুও পাওয়া গেল না। গাড়ির সিটে বসতেই হিউবার্ট অমায়িক একটা মুখ করে বলল, দয়া করে 2 মিনিট সময় দিন, আমি পার্কিং চার্জটা মিটিয়ে দিয়েই আসছি। এতক্ষণে বিমলের চেতনা হলো। হিউবার্ট শুধু বাংলায় ইমেল বা মেসেজ পাঠায় না, বাংলা বলতেও পারে, তাও আবার 100% শুদ্ধ বাংলা। কোথায় শিখল কে জানে। দেখতে তো আপাদমস্তক বিদেশি, বয়স খুব বেশি হলে 45 হবে, কিন্তু চেহারা দেখে বোঝার উপায় নেই, এমনই ছিমছাম ফিটফাট চেহারা। গাড়িটার মডেল নাম্বারটা জানা না থাকলেও খুব দামি কিছু একটা হবে। সিটটাতে বসেই এত আরাম, এদিকে আবার ড্রাইভারের সিট খালি। হিউবার্ট কি নিজেই গাড়ি চালাবে নাকি? সে যাই হোক, আপাতত মাথাটা বেশ হালকা লাগছে। জার্মানির ফ্র্যাঙ্কফার্টে পৌঁছতে গিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চড়ে 8 ঘন্টা ধরে উড়ে আসার যে ধকল গেছে, তার ক্লান্তি এখন আর শরীরে বোধ হচ্ছে না। সত্যি বলতে যাত্রাপথে প্রায় পুরো সময়টাই কেটেছে নানা রকম দুশ্চিন্তার মধ্যে। ডক্টর হিউবার্ট মানুষটা কেমন? হুলিয়ান গ্রহের অধিবাসীদের সঙ্গে তার সম্পর্কটা ঠিক কী? হিউবার্ট এইভাবে মানুষকে ফাঁদে ফেলে টেনে আনে কেন? হুলিয়ানদের ফাঁদে স্বেচ্ছায় পা দেওয়াটা বিমলের উচিত হলো কিনা? এরপর সে আদৌ দেশে ফিরতে পারবে কিনা? ইত্যাদি নানা বিষয়ে দুশ্চিন্তা করে মাথাটা ভার হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত হিউবার্টের থেকে যে ব্যবহার সে পেয়েছে, তাতে হিউবার্টকে কোনোভাবেই খারাপ মানুষ বলা যায় না। সব থেকে বড় কথা, বিমলকে রিসিভ করতে সে নিজে এসেছে ড্রাইভ করে। তবে এখন যেটা সবচেয়ে বড় দুশ্চিন্তা, তা হলো হিউবার্ট বিমলকে ঠিক কোথায় নিয়ে যাবে। কারণ হিউবার্ট নিজের ঠিকানা আগে থাকতে জানায়নি, শুধু বলেছিল ফ্র্যাঙ্কফার্ট এয়ারপোর্টে এসে ল্যান্ড করতে। মোবাইলে গুগল ম্যাপটা খুলে নিজের লোকেশনটা ভালো করে দেখে নেবে সেই উপায়ও নেই, কারণ মোবাইলটা রয়ে গেছে লাগেজ ব্যাগের ভেতরে, আর ব্যাগ একটু আগেই গাড়ির ডিকিতে চালান হয়ে গেছে। অতএব হিউবার্ট পার্কিং চার্জ মিটিয়ে আসলে তাকেই পরবর্তী গন্তব্যস্থল সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। গাড়িতে এসি চলছে, আর তার সাথে একটি সুমিষ্ট গন্ধ ভেসে আসছে নাকে। বিমল ভাবতে থাকে, আমি যা সন্দেহ করেছিলাম তা কি আদৌ সত্যি? হিউবার্টকে দেখে তো মনে হয় না সে হারুদার কোনো ক্ষতি করতে পারে, অথচ হারুদাকে পুরোপুরি স্বাভাবিক মনে হয়নি আমার। বিশেষ করে সেদিন ওই ফাইন্যান্স ক্যান্টিনের ঘটনায় বেশি করে খটকা জাগাচ্ছে মনের মধ্যে। নিশ্চয়ই কোনোভাবে হারুদার স্মৃতিশক্তি সাময়িকভাবে বিলুপ্ত হয়েছে। নাহলে ডায়েরির লেখার সাথে হারুদার কথার এত অমিল কেন? নিজের হাতে লেখা ডায়েরি হারুদা নিজেই চিনতে পারেন না কেন? আবার ক্যান্টিনে চা খেতে বসে বিড়বিড় করে হিউবার্টেরই নাম নিল। হারুদার মুখের দিকে ভালো করে কিছুক্ষণ চেয়ে থাকলে কোথায় যেন একটা সন্দেহ জাগে, কিন্তু কেন জাগে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। তবে এটুকু বুঝেছি যে হারুদার এই আকস্মিক পরিবর্তনের সাথে হুলিয়ানদের নিশ্চয়ই কোনো একটা যোগসূত্র আছে। তাহলে আচ্ছা, হারুদাও কি আমারই মতো এই ফ্র্যাঙ্কফার্টেই এসেছিল, নাকি সত্যি সত্যি কোনো এক সাধু বাবার সাথে হিমাচলেই? না 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 না, ডায়েরিতে তো পরিষ্কার লেখাই ছিল হিউবার্ট 2 দিনের মধ্যেই ভিসার ব্যবস্থা করে দিয়েছে। হিমালয়ে যেতে তো আর পাসপোর্ট ভিসা লাগে না। না,
হারুদার রহস্য উদ্ঘাটনের জন্য ডক্টর হিউবার্টের কাছে পৌঁছানোটা খুবই জরুরি ছিল। ডক্টর হিউবার্টের কাছে আসার জন্য বিমল একটানা 12 দিন ইন্টারনেটে, গুগলে, ইউটিউবে ক্রমাগত হুলিয়ান আর ডক্টর হিউবার্ট লিখে সার্চ করে গেছিল। তার মনে দৃঢ় বিশ্বাস ছিল ডার্ক ওয়েবের মাধ্যমে হুলিয়ানরা তার খোঁজ পাবেই, এমনকি নিজে থেকেই তারা যোগাযোগ স্থাপন করতে চাইবে। এই আশায় বিমল অফিসের কম্পিউটারে সারাটা দিন ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুলে বসে থাকত। আর বিমলের ধারণা যে একদমই ঠিক ছিল তা প্রমাণ হয়ে গেল যখন 13 দিনের মাথায় হিউবার্টের প্রথম মেসেজটা ঢুকলো হোয়াটসঅ্যাপে। হুলিয়ানদের দুনিয়ায় আপনাকে স্বাগত। আপনার মতো সাহসী এবং বুদ্ধিমান মানুষকে বন্ধু হিসেবে পেলে হুলিয়ানরা খুশি হবে। বন্ধুত্ব স্বীকার করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। ডক্টর হিউবার্ট। বহু প্রত্যাশিত মেসেজটা পেয়ে খুশিতে নেচে উঠেছিল বিমল। তার মনে তখন অজানাকে জানার কৌতূহল, অনিশ্চিত জগতে ঝুঁকি নেওয়ার অদম্য বাসনা, কারণ সে জানে হিউবার্টের কাছে পৌঁছানোটাই এখন হারুদা রহস্য সমাধানের একমাত্র চাবিকাঠি। তাই দেরি না করে অতি দ্রুত হিউবার্টের পাঠানো লিঙ্কে ক্লিক করল সে। হিউবার্টও বোধহয় বিমলের মনের কথা বুঝতে পেরেছিল, কারণ লিঙ্কে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই ঢুকল হিউবার্টের দ্বিতীয় মেসেজ। সময় মতো আপনাকে ডেকে নেওয়া হবে। আপনি হবেন ভারতে আমাদের তৃতীয় প্রতিনিধি। ধন্যবাদ অন্তে, ডক্টর হিউবার্ট। এরপর মাত্র 3 দিনের অপেক্ষা। তারপর হিউবার্টের পরবর্তী মেসেজ আসার 5 দিনের মাথায় আজ বিমল এখানে এসে পৌঁছেছে। হারুদার মতো বিমলের ভিসার ব্যবস্থাও হিউবার্টই করেছে। শুধু নিছক ফর্ম্যালিটির খাতিরে বিমলকে একবার নিউ দিল্লিতে অবস্থিত জার্মানির দূতাবাসে যেতে হয়েছিল। যাই হোক, এখন দেখার বিষয় হিউবার্ট বিমলকে কোথায় নিয়ে যায় এবং সেখানে হারুদা রহস্যের কী সূত্র পাওয়া যায়। অধীর আগ্রহে গাড়ির সিটে বসে অপেক্ষা করছে বিমল। এদিকে হিউবার্ট এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। গাড়ির ভিতর যে মিষ্টি গন্ধটা নাকে আসছিল তা আরও তীব্রতর হয়েছে ইতিমধ্যেই। মাথাটা একটু ঝিমঝিম করতে শুরু করেছে বিমলের। চোখটাও যেন আপনা হতেই বুজে আসছে। তারপর আর কিছুই মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন একটা হালকা নীলাভ আবছা আলোয় পরিপূর্ণ ঘরে নিজেকে আবিষ্কার করল বিমল। প্রাথমিক ঘোর কাটিয়ে উঠে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারল তাকে একটা কাঁচের চোঙাকৃতি ঘরে শুইয়ে রাখা হয়েছে। হাত পা বাঁধা নেই, অথচ এমনই অসাড় হয়ে আছে যে বিন্দুমাত্র নড়াচড়া করতে পারছে না সে। তবু শরীরের সর্বশক্তি একত্রিত করে আরেকবারের জন্য নড়ার চেষ্টা করল বিমল। ডোন্ট মুভ মিস্টার বিমল, জাস্ট আর কয়েকটা মিনিট অপেক্ষা করুন। স্ক্যানিং কমপ্লিট হয়ে গেছে, ব্রেন থেকে টিস্যুও নেওয়া হয়ে গেছে। এইবার শুধু ব্লাড স্যাম্পেলটা একটু নিয়ে রাখ, যদিও সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। ঘরের আলো আধারী পরিবেশ ভেদ করে হিউবার্টের গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসলো। অনুমানে বোঝা গেল শব্দটা আসছে মাথার পিছন দিক থেকে, কিন্তু সে যে কোথায় আছে এবং তার সাথে কি ঘটনা ঘটছে সেসব কিছুই বুঝতে না পেরে মনে মনে আরো অস্থির হয়ে উঠল। কিন্তু দেহ এমনই অবশ আর নিস্তেজ হয়ে আছে যে অনেক কিছু করতে চাইলেও কিছুই করে উঠতে পারল না। মিস্টার মল্লিক, আমার স্যাম্পেল নেওয়া হয়ে গেলে আপনি ওর মাথায় মেশিনটা পরিয়ে দেবেন। এতক্ষণে বিমল বুঝল এই ঘরে তারা দুজন ছাড়াও তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত আছেন। ডক্টর হিউবার্ট বিমলের ডান হাতের শিরা থেকে সিরিঞ্জে কিছুটা ব্লাড স্যাম্পল নিয়ে আবার চোখের আড়ালে চলে গেল। ক্ষণিকের জন্য হিউবার্টের মুখটা এক ঝলক দেখতে পেল বিমল। এয়ারপোর্টে পার্কিং এরিয়ায় শেষ দেখা সেই সরল নিষ্পাপ মুখটার সাথে এই মুখের যেন কোনো মিল নেই। এখন হিউবার্টের চোখে মুখে ফুটে উঠছে একদিকে হিংস্রতার ছাপ আর অন্যদিকে বিজয়ের উল্লাস। খুব আশ্চর্য বোধ করল বিমল। মানুষের রূপ কিভাবে এত অল্প সময়ের মধ্যে এতটা পাল্টে যেতে পারে। সে বেশ বুঝতে পারল স্বেচ্ছায় হিউবার্টের ফাঁদে পা দেওয়াটা মোটেই বুদ্ধিমানের মতো কাজ হয়নি। কিন্তু এর থেকেও আশ্চর্যজনক ঘটনাটা ঘটল একটু পরে। হিউবার্ট অন্তর্হিত হতেই দূরের আলো আধারী পরিবেশ ভেদ করে বিমলের দিকে ক্রমশ এগিয়ে আসছেন সেই তৃতীয় জন। যে কাঁচের ঘরে বিমলকে রাখা হয়েছিল তার দরজা একটু আগেই খোলা হয়েছে। ভদ্রলোক সেই চোঙাকৃতি ঘরের পায়ের দিকের খোলা দরজা দিয়ে প্রবেশ করলেন। তার হাতে হেলমেটের মতো দেখতে একটা যন্ত্র বিশেষ,
যন্ত্রের গায়ে 3টে মাঝারি আকৃতির সুইচ আর কম্পিউটারের কিবোর্ডের মতো ছোট ছোট আকৃতির কিপ্যাড বসানো। ভদ্রলোকের মাথায় টাক, পরনে ধুতি আর সাদা ফতুয়া, চোখে চশমা। অতি সাবধানী পদক্ষেপে এগিয়ে আসা সেই আগন্তুকের মুখ দেখেই আঁতকে উঠল বিমল। বিমলের গলার স্বর জড়িয়ে এলো। হারুদা, আপনি এখানে? আপনি এখানে কি করছেন? কখন এলেন? কাল বিকেলেও তো আপনাকে অফিসে। উত্তরে খানিক অবাক হয়ে ফতুয়া পরিহিত ভদ্রলোক বিমলের মাথায় হেলমেটের মতো যন্ত্রটা পরিয়ে দিতে দিতে বললেন, তুমি আমাকে চিনলে কি করে? মুহূর্তের মধ্যে বিমলের শরীরের অসারতা একটু একটু করে কেটে গিয়ে সচল হতে শুরু করেছে, যদিও উঠে বসার মতো ক্ষমতা এখনও তার হয়নি। তবু হারুদাকে বাধা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতে গিয়ে সে চিৎকার করে উঠল, এগুলো কি? আমার মাথায় এসব কি পড়াচ্ছেন হারুদা? আমরা কোথায় আছি? আমার সঙ্গে এগুলো কি হচ্ছে? হিউবার্ট কোথায়? চলুন হারুদা, এখান থেকে পালিয়ে যাই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। হারুদা যেন বিমলের কথাগুলো শুনতেই পাননি। তিনি বিমলের দুর্বল হাতের বাধা অনায়াসে কাটিয়ে উঠে মাথায় যন্ত্রটা বসিয়ে দিয়ে বললেন, চিন্তা করো না ভাই, কিছুক্ষণের ব্যাপার। হুলিয়ানদের সাথে সহযোগিতা করলে ওরা কারো কোনো ক্ষতি করে না। বিমল আর বাধা দেওয়ার সুযোগ পেল না। যন্ত্রটা মাথায় পড়ানো মাত্রই সেটা নিজের থেকেই নিজের আকার আকৃতির সামান্য পরিবর্তন ঘটিয়ে মাথায় আঁটো সাঁটো হয়ে বসল। সামনে চোখ দুটো একটা ঘন কালো কাঁচের আবরণে ঢেকে গেল। এখন আর ঘরের নীলাভ আলো দেখা যাচ্ছে না। হারুদার গলা আর একবারের জন্য ভেসে এলো, তুমি বরং একটু তিব্বতটা ঘুরে এসো। বিমল অনুভব করল হেলমেটের মাথার উপর কিপ্যাডগুলো টেপা হচ্ছে। কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপর যেন শুরু হলো স্বপ্নের এক জগৎ। বিমলের চোখের সামনে একেবারে হাতের মুঠোয় সমগ্র তিব্বত এসে ধরা দিল। এক মুহূর্তে হারুদার ডায়েরিতে লেখা অ্যামাজন ভ্রমণের কথা মনে পড়ল বিমলের। একের পর এক দৃশ্যের পট পরিবর্তনের মধ্যে দিয়ে বিমল যখন তিব্বতের প্যানগং লেক, মানস সরোবর, বিভিন্ন ধর্মীয় পীঠস্থান আর বৌদ্ধ লামাদের জীবনযাত্রা চাক্ষুষ করে ফিরে এলো, তখন তার মনের ভয়ের ভাবটা অনেকটা কেটে গেছে। হারুদা হেলমেটের মতো যন্ত্রটা মাথা থেকে খুলে নিতেই বিমল দেখল ঘরে এখন স্বাভাবিকভাবেই আলো জ্বলছে। কেমন ঘুরলে তিব্বত? চলো ভাই, তোমাকে ঘরে নিয়ে যাই, স্যার চলে গেছেন। হারুদাকে অনুসরণ করে বেশ কতগুলো ঘর আর গলিপথ পেরিয়ে বিমল এসে পৌঁছল একটা অপেক্ষাকৃত বড় ঘরে। ঘরে ঢোকার মুখে দেখল ডক্টর হিউবার্ট সকালের মতো কোট টাই পরে দাঁড়িয়ে আছে। বিমলের পা দুটো নিজের থেকেই থমকে যেতে হারুদা বললেন, ও এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে, কিচ্ছু বলবে না, চলো। বিমলের মাথা আর কাজ করছে না। এই ঘরে আসার পথে এত রকম অদ্ভুত দর্শনধারী যন্ত্রের সম্মুখীন হয়েছে সে, যা তার নিজের দেশের সব থেকে বড় সায়েন্স মিউজিয়ামেও দেখেনি। ঘরে ঢুকেই একটা বিছানা দেখে বিমল কোনো কথা না বলে নিজের ক্লান্ত শরীরটা এলিয়ে দিল। হারুদা বিমলের মাথার কাছে এসে বসতে বসতে জিজ্ঞেস করলেন, এবার বলো তো ভাই, তুমি আমাকে চিনলে কি করে? তুমি কি আমাকে আগে কোথাও দেখেছ? কেন মজা করছেন হারুদা? এসব নাটকের মানে কি? কাল বিকেলেও তো আমরা একসাথে ক্যান্টিনে বসে চা খেয়েছি। তাহলে তো তুমি আমাকেও দেখে থাকবে ভায়া। হাসি মুখে কোথা থেকে যেন নন্দীবাবু ঘরে প্রবেশ করলেন। এবার বিমলের অবস্থা প্রায় উন্মাদের মতো হলো। সে আদৌ বাস্তব জগতে আছে নাকি একটু আগে তিব্বত ভ্রমণের মতো স্বপ্নের জগতে বিরাজ করছে তা বুঝতে না পেরে নন্দীবাবুর দিকে তাকিয়ে ক্ষুণ্ণ হয়ে বলল, শেষ পর্যন্ত আপনিও যে এদের দলে নাম লিখিয়েছেন আমি তো ভাবতেই পারছি না। আরে ভায়া, দাঁড়াও, ওভাবে শুধু শুধু ভুল বোঝাবুঝি বাড়বে সুব্রত। আগে বরং ওর মুখ থেকে পুরোটা শুনে নেওয়া দরকার যে ও আমাদের সম্পর্কে কতটুকু কি জানে। এই যে ভাই, এবার একটু ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা খুলে বলো তো, তুমি আমাদের কিভাবে চেনো আর এখানে আসলেই বা কি করে? বিমল তার অফিসে জয়েনিং থেকে শুরু করে জার্মানির মাটিতে পা রাখা পর্যন্ত সম্পূর্ণ ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করল। গল্প শুনে তো হারুদা আর নন্দীবাবু দুজনেরই চোখ কপালে উঠে যাবার জোগাড়। হারুদাই শেষ পর্যন্ত মুখ খুললেন, তার গলায় হতাশার সুর। তুমি আমার ডায়েরিটা পড়েছ? শুনেও ভালো লাগলো। কেউ তো জানতে পেরেছে সত্যিটা, কিন্তু পুলিশে না জানিয়ে খুব ভুল করেছো ভাই।
নকল সুব্রতর কথা না শুনে যদি একটুখানি বুদ্ধি খরচা করতে। ও বেচারার আর দোষ কি? যাকে এয়ারপোর্টের এত কড়া সিকিউরিটি পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে না, সেখানে ও কি করে বুঝবে যে কে আসল আর কে নকল? বিশ্বাস করুন, আমি আপনাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না। একটু দয়া করে খোলসা করে বলবেন এখানে কি হচ্ছে? আমি বলছি, শোনো ভাই, এই হুলিয়ানরা হলো অত্যন্ত বুদ্ধিমান আর প্রযুক্তিতে মানুষের থেকে অনেক গুণ এগিয়ে থাকা জীব। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সব থেকে কাছাকাছি অবস্থিত ক্যানিস মেজর ডুয়ার্ফ গ্যালাক্সিতে হুলিয়ান নামক গ্রহে এদের বসবাস। যাকে তুমি একটু আগে ল্যাবরেটরিতে দেখেছ, সেই ডক্টর হিউবার্ট হলেন পৃথিবীতে হুলিয়ানদের মুখ্য প্রতিনিধি। তারই মধ্যস্থতায় হুলিয়ানরা ধীরে ধীরে পুরো পৃথিবীটা দখল করে নেওয়ার ছক কষছে। হিউবার্টের মতো এমন ধূর্ত বিজ্ঞানী এই দুনিয়ায় খুব কমই আছে। কম্পিউটার সায়েন্স, রোবোটিক ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি মেডিকেলেও সমানভাবে পারদর্শী এই হিউবার্ট। আবার হিউম্যান সাইকোলজি বিষয়েও তার জ্ঞান অনবদ্য। না হলে আমরা তিনজনে এভাবে ট্র্যাপে পড়ি? আমার ডায়েরি পড়ে তো নিশ্চয়ই জানতে পেরেছ কিভাবে আমাকে ধীরে ধীরে ফাঁসানো হয়েছে। নিতাই ডাক্তারের মৃত্যু নিজে চোখে দেখার পরই বুঝেছিলাম হুলিয়ানদের কথা মেনে না চললে যে কোনো মুহূর্তে আমার জীবন সংশয় হতে পারে। তারপর হিউবার্টের শেষ ইমেইলে পাঠানো ভিডিওতে যখন আমি এই ঘরে সুব্রতকে বসা অবস্থায় দেখলাম, তখন আর সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করিনি। একসময় হুলিয়ানরা আমাকে ভারতবর্ষে প্রথম প্রতিনিধি রূপে চিহ্নিত করেছিল, কিন্তু আমি তখন ওদের ডাকে সাড়া দিইনি। এরপর ওরা সুব্রতকে প্রথম প্রতিনিধির জায়গা দেয়। পরে জানতে পেরেছিলাম সুব্রতর মেয়েকে কিডন্যাপ করিয়েছিল ডক্টর হিউবার্ট। বদলে সুব্রতকে বাধ্য করেছিল তার দলে সামিল হতে। সেদিন আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারিনি, কারণ যখন একদিকে আমার কম্পিউটারে বসে সুব্রতকে হিউবার্টের সাথে ভিডিওতে দেখছি, তখন আরেকদিকে আমার চোখের সামনে সুব্রত নিজের চেয়ারে বসে দিব্যি ফাইল খুলে কাজ করছে। কোনটা সত্যি বলে মানব? অনুমানে বুঝলাম সুব্রত ওদের কনফারেন্সে যোগদানের আগের যে দুদিন অফিসে আসেনি, হিউবার্ট ওই সময়ই সুব্রতকে বদলে নকল সুব্রতকে পাঠিয়ে দিয়েছিল। আর সেই নকল মানুষটি এতটাই খাঁটি যে কোনো অবস্থাতেই বোঝার উপায় নেই যে সেটা আসল নয়। হুলিয়ানদের অসাধ্য কিছুই নেই। দিল্লিতে আমার কোনো আত্মীয় বন্ধু নেই, সুব্রতই আমার ভাইয়ের মতো। সেই সুব্রতকে যখন বিপদের মধ্যে দেখলাম, তখন হুলিয়ানদের কাছে স্বেচ্ছায় ধরা দেওয়া ছাড়া আমার উপায় ছিল না। ডায়েরিতে ইচ্ছে করে এই কথাগুলো লিখিনি। ভেবেছিলাম আমি হিউবার্টের ডেরায় এসে আসল রহস্য জেনে ফাঁক বুঝে সুব্রতকে ঠিক বের করে আনব, কিন্তু পারিনি। এখানে এসে বুঝেছি এদের নজর উপেক্ষা করা অসম্ভব। আমরা এখন যেখানে রয়েছি সেটা জার্মানির ঠিক কোন জায়গা তা জানা নেই। শুধু এটুকুই জানি হিউবার্টের এই এত বড় গবেষণাগার পুরোটাই ভূমিগর্তে। হয়তো আমাদেরই মাথার অনেক উপরে রয়েছে কোনো বড় মাঠ বা কোনো অফিস বিল্ডিং। এখানে কোনো ঘরে কোনো জানালা নেই, তবে ছাদের দেওয়ালে বিশেষ সূক্ষ্মাতিসূক্ষ্ম ছিদ্রপথে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। এখান থেকে বেরোনোর প্রতিটা দরজা পাসওয়ার্ড দিয়ে লক করা। এখানে মোবাইলে কোনো নেটওয়ার্ক কাজ করে না। ওই যন্ত্রটি এখানে একটা খেলনা বিশেষ। হুলিয়ানদের এই ঘাঁটিতে কেবলমাত্র হুলিয়ানদের বিশেষ ইন্টারনেট কাজ করে। বিশেষ ইন্টারনেটই বটে, এই দুনিয়ায় বোধহয় হুলিয়ানদের চোখের আড়ালে কিছুই নেই। পৃথিবীতে ছোট থেকে বড় প্রত্যেকটি সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বাইরে প্রদক্ষিণরত প্রতিটা স্যাটেলাইট হুলিয়ানদের বিশেষ নেটওয়ার্ক দ্বারা কানেক্টেড হয়ে আছে। আমাদের পৃথিবীর নাকি ওদের গ্রহের থেকে অনেক বেশি সুন্দর আর বসবাসের উপযোগী, তাই ওরা পুরো পৃথিবীটা দখল করার চেষ্টায় আছে। তুমি তো এখানে নগণ্য ভাই। আমরা কি করে আমাদের দেশ, আমাদের পৃথিবীকে হুলিয়ানদের হাত থেকে বাঁচাবো বলো? এই তো দেখো না, আমি আর সুব্রত জলজান্ত দুটো মানুষ এখানে বন্দী হয়ে আছি। আর আমাদেরই মতো দেখতে রোবট কি সুন্দর আমাদের পরিচয় নিয়ে ঘোরাঘুরি করছে, কেউ বুঝতেও পারছে না। হ্যাঁ, ওগুলো রোবট, কিন্তু এমনই অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বানানো যা বর্তমানে আমাদের পৃথিবীতে রোবোটিক্স গবেষকদের চিন্তা শক্তির বাইরে। অবিকল মানুষের মতো দেখতে তারা,
স্পর্শ করে বোঝার উপায় নেই। এই যে তোমাকে কাঁচের ঘরটাতে রেখে স্ক্যানিং করা হলো, ততক্ষণে পাশের ল্যাবে তোমারই আদলে তোমার ক্লোন মানুষটি প্রায় তৈরির মুখে। তোমার ব্রেন থেকে টিস্যু নিয়ে পুড়ে দেওয়া হয়েছে রোবটের মস্তিষ্কে, আর তোমার মাথায় রিমেম্ব্রিস্কো বলে ওই হেলমেটের মতো যন্ত্রটা পরিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে তোমার যাবতীয় স্মৃতিশক্তি, ভাষা, চারিত্রিক বৈশিষ্ট্য সবই হুবহু কপি হয়ে গেল তোমার মনুষ্যরূপী রোবটের মস্তিষ্কে। সে এখন তোমারই মতো হাঁটবে, চলবে, তোমার ভাষায়, তোমার আদব কায়দায় কথা বলবে, যেমনটা আমার আর সুব্রতর পরিবর্তে আমাদের ক্লোন ভার্সন করে চলেছে আমাদের দেশের মাটিতে। কিন্তু আমাদের মানুষরূপী রোবট উদ্দেশ্য সাধন করবে হিউবার্টের। রোবটগুলোতে এমনভাবে প্রোগ্রামিং করা আছে যে প্রতি মুহূর্তে তারা হিউবার্টের ল্যাবের সুপার কম্পিউটারের সাথে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত। কিন্তু এই সব করে হুলিয়ানদের লাভ কি? হ্যাঁ, এখনো বুঝলে না ভায়া? এই যে আমরা তিনজনেই ভারতের ফিন্যান্স মিনিস্ট্রির মতো জায়গায় চাকরি করি, এখন আমাদের রোবটের মাধ্যমে হিউবার্ট নিজের সেই মিনিস্ট্রিতে অ্যাক্সেস পেয়ে গেল, বড় বড় অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারলো। আর এইভাবেই চলতে চলতে প্রথমে জয়েন্ট সেক্রেটারি, তারপর ফিন্যান্স সেক্রেটারি এবং তারপর হয়তো স্বয়ং ফিন্যান্স মিনিস্টার পর্যন্ত পৌঁছে যাবে। একবার ভেবে দেখো ভায়া, ভারতের অর্থমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দার আড়াল থেকে নিয়ন্ত্রণ করছে হুলিয়ানরা। এইভাবে ধীরে ধীরে চুপিসারে সমগ্র দেশের নিয়ন্ত্রণ দখল করে নেওয়া সম্ভব নয় কি? হারুদার গ্রামের নিতাই ডাক্তারকেও হুলিয়ানরা টার্গেট করেছিল, কারণ ডাক্তার সমাজের এমনই এক শ্রেণীতে বাস করেন যার সংস্পর্শে আরও অনেক মানুষ জড়িয়ে থাকে। তাই একজন ডাক্তারকে নিয়ন্ত্রণে আনতে পারলে তার অনেক গুণ লাভ আছে। সুব্রত যা যা বলল সবই সত্যি বিমল। তোমাকে আজ এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যে গিয়েছিল সে আসল হিউবার্ট নয়, হিউবার্টের ক্লোন। দিল্লিতে জার্মানির দূতাবাসে বর্তমানে যিনি অ্যাম্বাসেডর আছেন, যার নির্দেশে আমার তোমার মতো মানুষের ফটাফট ভিসা রেডি হয়ে যাচ্ছে, তিনিও নকল। আসল মানুষটা আছেন আমাদেরই মধ্যে, এই ডেরাতে। জনসংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় চীন এবং ভারতই হুলিয়ানদের প্রথম টার্গেট। চীনের আর্মি চিফও আমাদের সাথে আছেন। এদের প্রত্যেককে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্নভাবে ফাঁদে ফেলা হয়েছে। বিমলের মাথাটা ঝিমঝিম করতে শুরু করলো। এ তো ভয়ঙ্কর ষড়যন্ত্র। হুলিয়ানদের হাত থেকে শুধু তাদের নিজেদেরকেই নয়, সমগ্র পৃথিবীকেই বাঁচাতে হবে। নাহলে এই আসল নকল খেলার মাঝে যে হারিয়ে যাবে সত্যিকারের মানুষের অস্তিত্ব। কিন্তু হারুদা, আমরা বা অন্য যেসব মানুষেরা এখানে বন্দী হয়ে আছে, মানে এরা আমাদের নিয়ে কি করবে? আমি যতদূর জানি আমাদের সবাইকে নিয়ে যাওয়া হবে হুলিয়ান গ্রহে। সেখানে আমাদের নিয়ে আরও এক্সপেরিমেন্ট হবে, তারপর হয়তো মেরে ফেলবে বা কৃতদাস বানিয়ে রাখবে। আমি এখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করেছি ভাই, হিউবার্টের কোনো রকম বিরোধিতা না করে, বরং ওর প্রতিটা কাজে সহায়তা করে ওর বিশ্বাস অর্জন করেছিলাম। কিন্তু প্রায় এই 27-28 দিন আগে হিউবার্ট একদিন দিল্লিতে সুব্রতরূপী রোবটের থেকে জানতে পারল, কেউ কিছু একটা ভাবে জানতে পেরেছে যে আমার সাথে হুলিয়ানদের যোগাযোগ হওয়ার পরেই আমি নিরুদ্দেশ হয়ে যাই। এখন বুঝছি তুমি আমার ডায়েরি পড়ে সব কিছু জানতে পেরে নকল সুব্রতকে জানিয়েছিলে। সেই থেকে হিউবার্ট আমায় অতটা ভরসা করতে পারছে না। প্রথমে আমি এখানে আসার পর হিউবার্ট কখনোই আমার কোনো ক্লোন বানায়নি, বরং আমাকে রেখেছিল তার সহায়ক রূপে। কিন্তু ওই দিন আমার সাথে হুলিয়ানদের যোগাযোগের পর্দা ফাঁস হয়ে গেছে খবর পাওয়া মাত্র তড়িঘড়ি আমার ক্লোন বানিয়ে দেশে পাঠিয়ে দিল। গতকাল আমার আর একটা ক্লোন বানিয়ে রেখেছে ল্যাবে। কি জানি কি প্ল্যান রয়েছে ওর মাথায়। যদিও ডায়েরির পুরো ব্যাপারটা হিউবার্ট অতটা জানে না, কিন্তু তবু তার মনে একটা সন্দেহ ঢুকে রয়েছে। এখন বলছে বাকি সকলের সাথে আমাকে হুলিয়ানদের গ্রহে পাঠিয়ে দেবে। আর ঠিক 7 দিন পরে 8ম দিনে হুলিয়ানদের এখানে এসে পৌঁছানোর কথা। হুলিয়ানরা এখানে আসবে? হ্যাঁ ভাই, ওরা ওদের মহাকাশযানে চড়ে রওনা হয়ে গেছে। ওদের গ্রহ আমাদের থেকে প্রায় 25,000 আলোকবর্ষ দূরে, আর ওদের মহাকাশযানের গতিবেগ মিনিটে 1 আলোকবর্ষের সমান। হিউবার্ট আর জানিয়েছে হুলিয়ানদের যে দলটা এখানে এসে পৌঁছবে তারা এখন আমাদের থেকে প্রায় 10,000 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। সেই হিসেবে পৌঁছতে আর 7 দিন মতো সময় লাগার কথা। তার মানে পালানোর জন্য আমাদের হাতে কেবল 7 দিনই আছে, তাই তো? কি বলছো ভাই?
এখান থেকে পালানো অসম্ভব। এখানে প্রত্যেকটা ঘরে গলিতে ক্যামেরা বসানো। এই কয়েক মাসে পুরো ব্যাপারটাই আমার জানা হয়ে গেছে। প্রথম আমি আর সুব্রত পালানোর অনেক ছক কষেছিলাম, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারিনি। এখান থেকে বেরোনোর মেইন গেটের পাসওয়ার্ড আমার জানা, কিন্তু সেখানে সর্বক্ষণ পাহারা দেয় দুজন হিউবার্ট। মানে হিউবার্টের মতো দেখতে দুটো রোবট? ঠিক তাই। ওই রোবটগুলো চাইলেই মুহূর্তে 90,000 ভোল্টের কারেন্ট শক প্রয়োগ করে তোমাকে মেরে ফেলতে পারে। অর্থাৎ এখান থেকে বেরোতে হলে রোবটগুলোকে আগে নিষ্ক্রিয় করতে হবে। তা অসম্ভব। রোবটগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য হুলিয়ানদের ওই বিশেষ ইন্টারনেট কানেকশনকে বন্ধ করতে হয়, যেটা কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? হুলিয়ানরা নিজেরা চাইলেই তো সম্ভব। কিন্তু হুলিয়ানরা সেটা কেন চাইতে যাবে? সেটাই তো ভাবছি হারুদা। কিছু একটা উপায় তো ভেবে বের করতেই হবে। চেষ্টা করে দেখো, আমরা তো কিছুই করে উঠতে পারলাম না। নন্দীবাবু, আসলে আমাদের এমন কিছু করতে হবে যাতে হুলিয়ানরা হিউবার্টের ওপর আস্থা হারায়। তাহলে পুরো কাজটাই অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু এই অসাধ্য সাধন তুমি করবে কিভাবে? সেটাই তো ভাবতে হবে হারুদা। শুধু একটা কথাই এখন আশার আলো দেখাচ্ছে। কি কথা? আপনার ডায়েরিতে পড়েছিলাম, কোনো একটা ইমেলে হিউবার্ট আপনাকে লিখেছিল যে হুলিয়ানরা কাউকে দুবারের বেশি সুযোগ দেয় না। আমাদেরকে এটারই সদ্ব্যবহার করতে হবে। আচ্ছা, আপনি আমাকে বলতে পারবেন হিউবার্ট ঠিক কিভাবে হুলিয়ানদের সঙ্গে যোগাযোগ রাখে? ইন্টারনেট ব্যবহার করে। হিউবার্টের সুপার কম্পিউটারে হুলিয়ানদের বিশেষ ইন্টারনেটের মাধ্যমে কথোপকথন চলে তাদের। কিন্তু আমরা সেই ইন্টারনেটের অ্যাক্সেস পাবো না ভাই। ওই ইন্টারনেট কানেকশন পাসওয়ার্ড প্রোটেক্টেড, আর সেই পাসওয়ার্ড প্রত্যেক শনিবার রাতে হিউবার্ট নিজের হাতে চেঞ্জ করে। ও আরেকটা কথা বলা হয়নি, হিউবার্ট এখানে সপ্তাহে 2 দিন করে আসে, বুধবার সকালে আর শনিবার রাতে। সভ্য সমাজে ওর একটা পরিচয় আছে, কোনো এক নামী ইউনিভার্সিটির প্রফেসরও। বাকি সময়ের কাজগুলো হিউবার্ট রূপী রোবটগুলো করে, তারাই আমাদের খাবার জল দিয়ে যায়। আজই তো শনিবার, তার মানে আজ রাতেই হিউবার্টের এখানে আসার কথা। তাহলে যা করার আজ রাতেই করতে হবে। তার মানে তুমি কি এই ঘেরাটোপ থেকে আমাদের কোনো মুক্তির উপায় দেখছো? এর উত্তর আমার নিজেরই জানা নেই নন্দীবাবু, তবে উপায় একটা বের করার চেষ্টা করছি, যদিও এর পুরোটাই নির্ভর করছে হারুদার ওপর। আচ্ছা হারুদা, একটু চিন্তা করে বলুন তো, প্রায় 20-21 দিন আগে আপনি নন্দীবাবুকে এই কথাগুলো বলেছিলেন কিনা, যে হিউবার্ট আমাকে আর ভরসা করতে পারছে না, এবার মনে হয় আমার তোমার পালা, এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি কিছুতেই যাব না, এই ধরনের কথাবার্তা? আসলে হারুদার মুখে সম্পূর্ণ ঘটনা শোনার পর বিমলের মনে সেদিনের ফাইন্যান্স ক্যান্টিনের ঘটনাটা নতুন করে একটা বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এত উন্নত প্রোগ্রামিং করা মানুষরূপী রোবট ওই এক মুহূর্তের জন্য হিমালয়ের গল্প ভুলে হিউবার্টের নাম আওড়াচ্ছিল কেন? তার চোখে মুখে হঠাৎ পরিবর্তন দেখা গেছিল কেন? বিমলের বিশ্বাস সেদিনের সেই ঘটনার সাথে এখানে বসে থাকা আসল হারুদা নিশ্চয়ই কোনো যোগসূত্র থেকে থাকবে। এদিকে বিমলের কথা শুনে হারুদা বেশ অবাক হলেন। কেন মনে পড়বে না? এই কথাগুলো তো এই ঘরে বসেই আমি সুব্রতকে বলেছিলাম, কিন্তু তুমি এসব কিভাবে জানলে? সেটাই তো আমারও প্রশ্ন। আচ্ছা, আপনি তখন ঠিক কি করছিলেন? না মানে নন্দীবাবুকে কথাগুলো বলার সময় বা তার আগে আপনি কিছু করছিলেন কি? মানে কিছু মনে পড়ছে? কেন মনে পড়বে না? স্পষ্ট মনে আছে ভাই। আমি তখন মিশরের কিছু দুর্গম জায়গা ভ্রমণ করে ফিরছি। তোমাকে বলা হয়নি, আমি হিউবার্টের কাজে কর্মে একটু সাহায্য করি বলে অনেক অনুরোধে নিজের জন্য ওই রিমেম্ব্রেস্কো যন্ত্র একটা চেয়ে রেখেছিলাম। ওটা আমাদের বিছানার নিচেই আছে। কখনো মন মেজাজ ভালো না লাগলে আমি বা সুব্রত ওটা মাথায় পরে দুনিয়ার যে কোনো অংশ চাক্ষুষ করতে পারি। ভালোই সময় কাটে। সুব্রত তো শেষবার মঙ্গল গ্রহেও অনেক জায়গা সরাসরি দেখেছে। বললাম না, সবই স্যাটেলাইট আর ইন্টারনেটের যোগসাজশ। হারুদা, আবার ভালো করে ভেবে বলুন, আপনি যখন নন্দীবাবুকে কথাগুলো বলছিলেন তখন আপনার মাথায় কি যন্ত্রটা পড়া ছিল? হতে পারে ভাই, তখন সবে মাত্র আমি মিশর ঘুরে এসেছি। বুঝে গেছি, আর চিন্তা নেই।
এবার একটা শেষ প্রশ্নের জবাব দিন তো হারুদা, আমার যে ক্লোন আজ তৈরি হয়েছে বা আপনার নকল করা শেষের রোবটটা, ওগুলো এখন কোথায়? হিউবার্টের যত বড় বড় গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি আছে সেগুলো আর বিভিন্ন মানুষের আদলে তৈরি রোবটগুলোর কাজে লাগানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত হিউবার্টের মেইন ল্যাবরেটরিতেই থাকে। অর্থাৎ যে ঘরে হিউবার্টের সুপার কম্পিউটারটা থাকে সেই ঘরে? হ্যাঁ, আজ তোমাকে যেই ঘরে রাখা হয়েছিল তার ঠিক পেছনের ঘরই ওইটা। কিন্তু ওই ঘরে ঢোকা সম্ভব নয়, কড়া পাহারার ব্যবস্থা আছে চারিদিকে। তার উপর ওই ঘরে ঢোকার দরজাও পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমি কেবল হিউবার্টের সাথে 2-3 বার ওই ঘরে ঢোকার সুযোগ পেয়েছিলাম। ঠিক আছে, আপনি তৈরি থাকুন। আজ রাতে হিউবার্ট আসলে নন্দীবাবু আপনি বলে আসবেন যে আপনার শরীরটা একটু খারাপ, তাই আপনি আজ ল্যাবে যেতে পারবেন না। আর এদিকে আপনি মাথায় ওই রিমেম্ব্রেস্কো না কি যেন যন্ত্রটা আছে ওটা পরে শুয়ে থাকবেন। আমি আপনাকে কম্বল জাতীয় কিছু একটা দিয়ে ঢেকে দেবো, যাতে ক্যামেরায় হিউবার্টের চোখে ধরা না পড়ে। কিন্তু তাতে কি লাভ, একটু বুঝিয়ে বলো তো ভাই। সময় হলে সব বলবো, শুধু একটা কথা মনে রাখবেন, ইন্টারনেট আমাদের মস্তিষ্ক রিড করতে পারে, কিন্তু মনকে রিড করতে পারে না। সেদিন আপনি নিশ্চয়ই মাথায় ওই যন্ত্রটা পরে নন্দীবাবুকে কথাগুলো বলেছিলেন, যে কথাগুলো একই সময়ে একইভাবে এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আমাদের দেশে বলে উঠেছিল আপনার রূপ ধারণকারী রোবটটি। অর্থাৎ কোনোভাবেই আপনারা দুজন ওই যন্ত্রের ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হয়ে গিয়েছিলেন। এটা ভুলে গেলে চলবে না যে এই যন্ত্রটার দ্বারাই হিউবার্ট মানুষের মাথা থেকে রোবটের মাথায় ডেটা ট্রান্সফার করে। আজ আমাদের সেই ইন্টারনেটকেই ব্যবহার করতে হবে নিজেদের এবং পুরো পৃথিবীর মুক্তির জন্য। রাতের ফ্লাইটটা তাহলে পেয়েই গেলাম, কি বলো ভাই? তার জন্য আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমি যদি আসার সময় বুদ্ধি করে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডটা না আনতুম। কিন্তু হারুদা, এবার বলো তো কিভাবে তুমি এই অসাধ্য সাধনটা করলে? আজ হলো গিয়ে বুধবার, হিউবার্ট যথারীতি বেলার দিকে এসে ল্যাবে ঢুকলো, তারপর ঠিক কি হলো? আজ নতুন করে কি হবে? প্রথম প্রয়াস ব্যর্থ হওয়ার পর হিউবার্ট খানিকক্ষণ সারা ঘর জুড়ে পাগলের মতো ছোটাছুটি করে বেড়ালো। তার মাথায় তখন কত চিন্তা। হুলিয়ানদের পৌঁছানোর আর মাত্র 3 দিন বাকি আছে। এমন সময় যোগাযোগ স্থাপন না করতে পারলে চলে? সে অনেক চিন্তা ভাবনা করে 1 গ্লাস জল ঢকঢক করে খেয়ে দ্বিতীয়বারের জন্য নেটওয়ার্ক কানেকশনের পাসওয়ার্ড টাইপ করলো। এবারেও পাসওয়ার্ড ফেল। ব্যাস, আর যাবি কোথায়? কম্পিউটারের স্ক্রিন থেকে মুহূর্তের মধ্যে একটা নীল রঙের আলো ঠিকরে বেরিয়ে সোজা আঘাত করলে হিউবার্টের কপালের ঠিক মাঝখানে। এমন কিছু একটা ঘটবে আশা করে আমি সুযোগ বুঝে একটু দূরে দাঁড়িয়েছিলাম। চেয়ারে বসা হিউবার্টের কোনো নরণচরণ দেখতে না পেয়ে কাছে গিয়ে পরীক্ষা করে দেখলাম। আরে বেটা, নড়বে কি? প্রাণ থাকলে তো নড়বে। কপালটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম একটা ছোট্ট গোলাকার ক্ষত সৃষ্টি হয়েছে কপালের ঠিক মাঝখান বরাবর। আহা হারুদা, পাসওয়ার্ডটা কিভাবে বদলে গেল সেই আসল গল্পটাই তো বললেন না। তুমি তো ভাই সে কথা জানতে চাওনি। তুমি জানতে চাইলে আজ কি ঘটনা ঘটেছিল। আচ্ছা থাক, আর হেয়ালি না করে বলেই ফেলি তাহলে। এই পুরো কারসাজি আমাদের বিমল বাবাজির। পাশের সিটে বসা বিমলের পিঠ চাপড়ে হারুদা বলে চললেন, হিউবার্টের খেল খতম করে দিয়েছিলাম রবিবার ভোরেই। শনিবার সারা রাত হিউবার্ট ল্যাবে বসে কাজকর্ম করার পর বেরোনোর ঠিক আগে পাসওয়ার্ড চেঞ্জ করে বেরোয়। এই পাসওয়ার্ডই হলো নেটওয়ার্ক কানেকশনের সেই পাসওয়ার্ড যার সাহায্যে হুলিয়ানদের সাথে হিউবার্ট যোগাযোগ স্থাপন করে। তাই কোনোভাবে এই যোগাযোগ ছিন্ন করে দিতে পারলেই হুলিয়ানদের বিশেষ ইন্টারনেটে আর কেউ অ্যাক্সেস পাবে না। ফলে এতদিন ধরে ওদের তৈরি করা রোবট সারা পৃথিবী জুড়ে যে মায়াজাল বিস্তার করেছে তা মুহূর্তে নিষ্ক্রিয় হয়ে পড়বে। সত্যি বিমল, মোক্ষম একটা আইডিয়া দিয়েছিলে বটে। আমি সারা রাত রিমেম্ব্রেস্কো যন্ত্র মাথায় দিয়ে চুপচাপ কম্বল চাপা দিয়ে শুয়েছিলাম। কি আশ্চর্য জানো,
ওই যন্ত্রের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আমি আমার মনুষ্যরূপী রোবটের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলাম। বিমল ঠিকই বলেছিল, যে যন্ত্রের দ্বারা হাজার হাজার কিলোমিটার দূরে থাকা রোবটকে ক্ষণিকের জন্য হলেও প্রভাবিত করা যায়, সেই যন্ত্র প্রয়োগে কয়েকটা ঘরের ব্যবধানে অবস্থিত ল্যাবে রোবটকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। আর হলেও তাই। যদিও যান্ত্রিক ত্রুটির কারণেই তা সম্ভব হয়েছে বলে আমার মনে হয়। এই জন্যই বলা হয়, মানুষের হাতে তৈরি যন্ত্র কখনো মানুষের থেকে শ্রেষ্ঠ হতে পারে না। তারপর কি হলো সেটা বলুন। তারপর আর কি, ভোর রাতে হিউবার্ট পাসওয়ার্ড বদল করার সময় আমার রোবটরূপী বন্ধু সেই পাসওয়ার্ড দেখে মাথায় কপি করে নিল। একটু পরে হিউবার্ট ল্যাব ছেড়ে বেরিয়ে গেলে পাসওয়ার্ড বদলে দেওয়া তো শুধু সময়ের অপেক্ষা। ঘরে বসে নির্দেশ দিলাম আমি, আর রোবট শুধু হাত পা নাড়ল। দুঃখ একটাই, হুলিয়ানদের হুলিয়া আর এই যাত্রায় দেখা হলো না। কিন্তু কি এমন পাসওয়ার্ড তুমি সেট করলে হারুদা, যেটা হিউবার্টের সুপার কম্পিউটারের পক্ষেও ধরা সম্ভব হলো না? যতদূর জানি, তোমার মস্তিষ্কের সমস্ত স্মৃতি সম্ভার, তোমার চিন্তাশক্তির বীজ ওই কম্পিউটারে আগে থেকে ট্রান্সফার হয়ে মজুদ ছিল। তাই তোমার মস্তিষ্ক প্রসূত যে কোনো পাসওয়ার্ডই তো কম্পিউটারের পক্ষে খুব সহজেই ডিটেক্ট করে নেওয়া সম্ভব। এখানেও বিমলকেই বাহবা দিতে হয় সুব্রত। বিমল ঠিকই বলেছিল, কম্পিউটার বা ইন্টারনেট যতই শক্তিশালী হোক না কেন, তা আমার তোমার মস্তিষ্ককে পড়ে ফেলতে পারলেও মনকে পড়তে পারে না। বুঝেছি, আপনার ডায়েরির প্রথম পাতার লেখাই এখন হিউবার্টের সুপার কম্পিউটারের সুপার নেটওয়ার্কের নতুন পাসওয়ার্ড, তাই না? আমি দেখছি অন্ধকারে রয়ে গেলাম। আমি তো আর হারুদার ডায়েরিটা পড়িনি। আমাকে একটু বলবে দয়া করে, কি সেই পাসওয়ার্ড? বিমল উত্তরটা দিতে যাচ্ছিল, কিন্তু হারুদা তাকে হাত দেখিয়ে থামিয়ে দিলেন। ফ্লাইট তখন রানওয়েতে ছুটতে শুরু করেছে। টেক অফের ঠিক পূর্ব মুহূর্তে হারুদা ভক্তি ভরে হাত জোর করে কপালে ঠেকিয়ে বললেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এতক্ষণ আপনি শুনছিলেন বিশ্বজিৎ সরকারের কাহিনী অন্তর্জালের মায়াজাল, অনলি অন রেডিও মেলন অডিও স্টোরি। হারুদার চরিত্রে দীপক, বিমলের ভূমিকায় সায়ন, নন্দীর চরিত্রে শুভ্রকমল, প্রফেসর হিউবার্টের ভূমিকায় শুভদীপ এবং গল্প পাঠে দীপঙ্কর। নাট্যরূপ দান নার্গিস, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, শব্দ সংযোজন এবং ধ্বনি পরিকল্পনা শুভজিৎ, পরিচালনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মেলন অডিও স্টোরি।